আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা ভারতীয় দর্শন এবং এর কতিপয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আলোচনার বিষয় নিয়ে। বিশ্ব দর্শনের ইতিহাসে ভারতীয় দর্শনের অবস্থান এক বিশেষ উচ্চতায়। এটি শুধুমাত্র জ্ঞানের আলোচনাই নয়, বরং জীবন ও জগতের পরম সত্য অনুসন্ধান এর এক ধারাবাহিক প্রয়াস। ভারতীয় দর্শনের সূত্রপাত প্রাকৃতিক দেবদেবতা বা প্রকৃতি পূজার মধ্য দিয়ে। ভারতীয় দর্শন তাই প্রকৃতি কেন্দ্রিক এবং বৈচিত্র্যধর্মী। এই বিষয়টা মনে রাখা দরকার যে ভারতীয় দর্শন হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক। ভারতীয় দর্শন কি? এটা হচ্ছে প্রকৃতি কেন্দ্রিক এবং এটা হচ্ছে বৈচিত্র্যধর্মী। তাই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়। আদিম মানুষের প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, তাই প্রাচীন বৈদিক দেবদেবীর পূজা অর্চনার মধ্য দিয়ে প্রাকৃতিক বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করা হতো। ভারতীয় দর্শনে 2000 খ্রিস্টপূর্বাব্দে বেদের সূচনা হয়। পরবর্তীকালে আর্য এবং অনার্য এর মিশ্রণে সমাজ তৈরি হলে এই সমাজের আধিপত্য ব্রাহ্মণ শ্রেণীর হাতে যায়। ফলে ভারতীয় দর্শনে ব্রাহ্মণ আধিপত্য বিস্তার লাভ করে। এই সময় ধর্ম ছিল আচারানুষ্ঠান ভিত্তিক এবং বহু দেববাদ। তাহলে এই সময় তাদের ধর্মই ছিল প্রধান বিষয়। পরবর্তীকালে উপনিষদের মাধ্যমে প্রাচীন ভারতীয় দর্শনের সূচনা হয়। ভারতীয় দর্শনের 900 খ্রিস্টপূর্বাব্দে উপনিষদের সূচনা হয়। বিশ্ব সৃষ্টির রহস্য, আত্মার স্বরূপ, জীবন ও জগতের বিভিন্ন রহস্য ঘিরে ও তার প্রশ্ন উত্তর অনুসন্ধানের জন্য উপনিষদের জন্ম। এছাড়াও পরবর্তীকালে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের বিভিন্ন দর্শন শাখার জন্ম হয়, যেমন জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, চার্বাক দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, বৈষয়িক দর্শন ইত্যাদি। কোনো কিছুর বৈশিষ্ট্য হচ্ছে এর সাধারণ লক্ষণ। কোনো বিশেষ দেশের দার্শনিক চিন্তার বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা সবাই দেশের ভৌগোলিক অবস্থান, পারিপার্শ্বিক অবস্থা এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি সম্পর্কে সম্যক অবহিত হতে পারি। ভারতবর্ষ মুখ্যত একটি কৃষিপ্রধান দেশ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ভারতীয় দর্শন চর্চার বৈশিষ্ট্য তাই একান্তভাবেই তার প্রকৃতির সাথে সম্পৃক্ত। নিচে ভারতীয় দর্শনের কিছু স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় দর্শন সম্প্রদায় নির্ভর। ভারতীয় দর্শনের সম্প্রদায় নির্ভরতা মানে ভারতীয় দর্শনের ইতিহাস পুরোপুরিভাবে সম্প্রদায় নির্ভর। এখানে অতীতে যে সকল সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল, পরবর্তীকালে কেবল তাদেরই বিকাশ ঘটতে দেখা যায়। এই বিকাশের মধ্যেই ভারতীয় দর্শনের ঐতিহ্য নিহিত। এখানে অনেক সম্প্রদায় থাকার ফলে একাধিক দর্শনের উদ্ভব হয়। অনেক দার্শনিকের ব্যক্তি প্রতিভার উদ্ভব দেখা যায়। গৌতম বুদ্ধ, মহাবীর, নাগার্জুন, উদয়ন, প্রভাকর, ধর্মকী এর মতো এমন আরও অনেক ব্যক্তি প্রতিভার উল্লেখ করা যায়, কিন্তু এরা পশ্চিমবঙ্গের মতো কখনো দার্শনিক হিসেবে ব্যক্তিসত্তার কোনো দাবি করেননি। তাদের প্রত্যেকেই কোনো না কোনো সম্প্রদায়ের সমর্থক, তাই নতুন কথাগুলোকেও তারা পুরাতনের আলোকেই সমর্থন করে গেছেন। দাশগুপ্তের মতে এতে করে চিন্তার মূল কাঠামো একই থেকে গেছে। ভারতীয় দর্শন তাই একান্তভাবে সম্প্রদায় নির্ভর। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অতীতাশ্রয়ী। অতীতাশ্রয়ী মানে যারা অতীতকে আশ্রয় করে। ভারতীয় দর্শন যেহেতু সম্প্রদায় নির্ভর, সে কারণেই সে বহুল পরিমাণে অতীতাশ্রয়ী দর্শন। অতীতকে বর্জন করে সামনের দিকে এগোতে পারেনি বা এগোবার চেষ্টা করেনি। এ কারণে ভারতীয় দর্শনের আধুনিক ব্যাখ্যায় প্রাচীন এমনকি সভ্যতার আদি পর্বের বহু ধ্যান ধারণা ও সংস্কারের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এরই ফলে ভারতীয় দার্শনিকেরা প্রাচীন ধর্ম বিশ্বাস ও পৌরাণিক কল্পকাহিনীর সাথে অপেক্ষাকৃত জটিল, গভীর ও উন্নতমানের দার্শনিকতার সহাবস্থান ঘটাতে সমর্থ হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে সূত্র নির্ভরতা। ভারতীয় দর্শনের অপর একটি বৈশিষ্ট্য হলো মৌলিক সূত্র সাহিত্যের উপর অধিক পরিমাণে নির্ভরশীল হওয়া। ভারতীয় দর্শনের প্রচলিত ইতিহাস এ পর্যন্ত যে সকল সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায়, তাদের সবার মূল গ্রন্থে এক একটি সূত্র সংকলনের অস্তিত্ব পাওয়া যায়। এ সকল সূত্র সংকলক ছিল অপেক্ষাকৃত সংক্ষিপ্ত এবং কোথাও কোথাও অপূর্ণাঙ্গ ও অস্পষ্ট।
তাই উত্তরকালে এ সকল সূত্র সংকলনের উপর বিভিন্ন ভাষ্য ও টিকার প্রয়োজনীয়তা দেখা দেয়। এসব নিয়েই দার্শনিক সাহিত্যের সৃষ্টি হয় এবং উপমহাদেশে দর্শনের বিস্তার ঘটে। রচনাশৈলীর বিশিষ্টতা। রচনাশৈলীর স্বকীয়তা ভারতীয় দর্শনের একটি অন্যতম মৌলিক বৈশিষ্ট্য। এদের দার্শনিকদের রচনারীতি তিনটি ক্রমে বিন্যস্ত, যথা পূর্বপক্ষ, নিরাকরণ ও সিদ্ধান্ত। এখানে প্রথমে প্রতিপক্ষের মতকে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করা হয়, তার যুক্তির মাধ্যমে প্রতিপক্ষের মতে নিরাকরণ করা হয় এবং সবশেষে নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এভাবে ভারতীয় দার্শনিকরা তাদের মতামতকে প্রতিষ্ঠা করেছেন। ৫ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধর্মের সাথে দর্শনের সংযোগ। ভারতীয় দর্শনে ধর্ম ও দর্শনের এক অবিচ্ছেদ্য সংযোগ লক্ষ্য করা যায়। পাশ্চাত্যের মতোই এখানে ধর্ম ও দর্শনের কোনো সীমারেখা টানা হয়নি। ভারতীয় সংস্কৃতিতে দর্শনের ও ধর্মের সহাবস্থান ঘটেছে। তাই আজও উপমহাদেশীয় যোগ ও বেদান্তপন্থী, জৈন ও বৌদ্ধ মতাবলম্বী প্রভৃতি একেবারে দার্শনিক ও ধর্মীয় সম্প্রদায়। জীবনের সঙ্গে দর্শনের সংযোগ। জীবনের সাথে দর্শন চর্চার ঘনিষ্ঠ যোগাযোগ ভারতীয় দর্শনের অপর একটি বৈশিষ্ট্য। এখানকার দার্শনিকরা জীবনের ব্যবহারিক প্রয়োজনে দর্শন চর্চার গুরুত্বকে স্বীকার করে নিয়েছেন। ভারতবর্ষের মুক্তিলাভের আকাঙ্ক্ষায় যাবতীয় দার্শনিক তত্ত্বচিন্তার উৎস হিসেবে বিবেচিত। ৭ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আধ্যাত্মিক অশান্তি। কারো কারো মতে আধ্যাত্মিক অতৃপ্তি ভারতীয় দর্শন চর্চার মূল বৈশিষ্ট্য। এই আধ্যাত্মিক অতৃপ্তি ভারতীয় দার্শনিকদের দর্শন চর্চায় উদ্বুদ্ধ করেছে। ভারতীয় দার্শনিকরা জীবনে ব্যবহারিক দিকটার উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন বলেই জীবনের দুঃখ দুর্দশার কথা তারা ভুলতে পারেননি। বৌদ্ধ, সাংখ্য এবং যোগ দর্শনে দুঃখবাদ এর চিত্রটি সুস্পষ্টভাবে আকারে প্রতিফলিত হয়েছে। এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় অনুসন্ধান করতে গিয়ে ভারতীয় দার্শনিকরা দর্শন চর্চায় উদ্বুদ্ধ হয়েছেন। এ বৈশিষ্ট্য দেখে পাশ্চাত্য সমালোচকরা ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলে আখ্যায়িত করেছেন। এখানে একটা বিষয় মনে রাখবেন যে ভারতীয় দর্শনকে দুঃখবাদী দর্শন বলা হয় কেন, এই সম্পর্কিত মাঝে মাঝে বিভিন্ন প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে। তখন এই আঙ্গিকের একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো, আপনারা দেখে নেবেন। আমাদের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে কর্মবাদের স্বীকৃতি। চারবাকবাদে অন্যান্য সকল সম্প্রদায়ই চারবাকবাদে মানে চারবাক যাদের ধর্মাবলম্বী ছিল ওরা বাদে অন্যান্য সকল সম্প্রদায় এই নৈতিক বিধানে আস্থাশীল। ঋগ্বেদে এই নৈতিক বিধানকে ঋত বলে আখ্যায়িত করা হয়েছে। ভারতীয় দুঃখবাদের মূল ভিত্তি হলো কর্মবাদ। মানুষের কর্মই তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে কর্মবাদের মূল শিক্ষা। কর্মবাদ অনুযায়ী শুভ কাজের ফল পুণ্য ও সুখ, অশুভ কাজের ফল পাপ ও দুঃখ। ৯ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অবিদ্যার প্রতি ঘৃণ্যবোধ। ভারতবর্ষের অধিকাংশ দার্শনিকই অবিদ্যা বা অজ্ঞানতাকে ঘৃণার চোখে দেখেছেন, কেননা এই অবিদ্যায় যাবতীয় দুঃখ ও ভোগের মূল। আত্মার স্বরূপ সম্পর্কিত সম্যক জ্ঞানের অভাবই অবিদ্যা। ব্যক্তি তার সচেষ্টায় ভোগ, তৃষ্ণা, কামনা, বাসনা প্রভৃতি রিপুকে দমন করে অবিদ্যাকে বিনাশ এবং আত্মার স্বরূপ সম্পর্কে সম্যক অবহিত হতে পারে। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জীবন আদর্শ হিসেবে মোক্ষত্ব মানে মুক্তি লাভ। চারবাক ভিন্ন ভারতীয় দর্শনের অন্যান্য সম্প্রদায় মোক্ষকে জীবন আদর্শ হিসেবে গ্রহণ করেন। ভারতের অধিকাংশ দার্শনিক তাই মোক্ষ লাভের আশায় অধিক মাত্রায় ব্যস্ত। মোক্ষ মানে জাগতিক দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পাওয়া। অন্তর্লোকের উপর গুরুত্ব আরোপ। বাইরের জগতের তুলনায় অন্তর্জগতের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করা ভারতীয় দর্শনের একটি অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। গ্রিক দার্শনিকরা সক্রেটিসের নো দাই সেলফের সাথে ভারতীয় দার্শনিকের আত্মানং বৃদ্ধির সাদৃশ্য লক্ষণীয়। ভারতীয় দর্শন শুধুমাত্র তাত্ত্বিক বুদ্ধিবৃত্তিক অনুশীলন নয়, এটি মানব জীবনের পরিপূর্ণ পথপ্রদর্শক। বর্তমান বিশ্বের নানা সংকটের প্রেক্ষাপটে ভারতীয় দর্শনের শিক্ষা মানব সভ্যতাকে শান্তি, সহনশীলতা ও নৈতিকতার পথে নিয়ে যেতে পারে। তাই বলা যায় ভারতীয় দর্শন কালের গণ্ডি পেরিয়ে মানবজাতিকে আজও গভীর চিন্তার খোরাক ও জীবনের পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েই চলেছে।